আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র আজ পড়াবো। এবার তোমরা খাতা ও বই নিয়ে বসো। তাহলে শুরু করি। আমরা এর আগের অধ্যায় পড়েছি ব্রিটিশ কোম্পানি ইজারাদারি ব্যবস্থা, দশসালা ব্যবস্থা ও চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে রাজস্ব আদায় করতেন। 1769-70 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ ও মন্বন্তর দেখা দিয়েছিল। তার ফলে কোম্পানি নিজের রাজস্ব আদায় সংক্রান্ত প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। বেশি বেশি রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকদের ঘাড়ে খাজনার বোঝা চাপিয়ে দেওয়া হয়। তার ফলে কৃষক সমাজে চূড়ান্ত সংকট দেখা দেয়। 1784 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস রাজস্ব সংক্রান্ত প্রশাসনকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেয়। ওই সময়ের পটভূমিকায় চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে এবার আলোচনা করব। খাজনা আদায়ের প্রশাসনিক কাঠামোর গলদগুলো লর্ড কর্নওয়ালিস দ্রুতই বুঝতে পেরেছিলেন। কৃষির সংকটের ফলে কোম্পানির রেশম ও কার্পাস রপ্তানিতেও ভাটা পড়েছিল। এই সমস্যার মূলে ছিল রাজস্ব আদায় সংক্রান্ত বন্দোবস্ত। 1793 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়। এর মধ্যে জমিদারিগুলির থেকে কোম্পানির কত রাজস্ব প্রাপ্য তার হিসেব নিশ্চিত হয় এবং কোম্পানির কর্মচারীরা নিজেদের ইচ্ছামতো খাজনা আদায় করতে পারবে না একথা তাদের জানিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ ইংরেজরা বুঝতে চেষ্টা করে ভারত থেকে কী পরিমাণ অর্থ তারা সংগ্রহ করতে পারবে রাজস্বের মাধ্যমে। চিরস্থায়ী বন্দোবস্তে জমির রাজস্ব উঁচু হারে হিসেব করা হয়েছিল। রাজস্ব আদায় করা নিয়ে কোম্পানি সমস্যায় পড়েছিল। নবাবী আমলের জমিদারদের থেকে রাজস্ব আদায় করতেন নবাব। কর্নওয়ালিস যখন শাসনভার নেন তখন খাজনা আদায়ের পুরো প্রশাসনিক কাঠামোটি সমস্যার মুখে পড়েছিল। লর্ড কর্নওয়ালিসও চেয়েছিলেন জমিদারদের থেকে খাজনা আদায় করতে, পাশাপাশি জমিতে অধিকার স্থায়ী করার মাধ্যমে জমিদারদের কোম্পানির অনুগত গোষ্ঠী হিসেবে গড়ে তোলার কথা ভাবা হয়েছিল। এইসব কারণে 1793 খ্রিস্টাব্দে কোম্পানির তরফে জমিদারদের সঙ্গে খাজনা আদায় বিষয়ক চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়। বাংলা, বিহার ও উড়িষ্যার সমস্ত জমি জমিদারদের সম্পত্তি হয়ে পড়ে। জমিদার সময় মতো সেই নির্ধারিত কর কোম্পানিকে দিতে পারলেই ওই জমিতে তাদের অধিকার স্থায়ী হতো, কিন্তু নির্দিষ্ট সময় নির্ধারিত খাজনা জমা দিতে না পারলে জমিদারের জমি কোম্পানি কেড়ে নিত। কর্নওয়ালিসের আশা ছিল এর মাধ্যমেই জমিদারদের স্বার্থ ও কৃষির উন্নতি দুই নিশ্চিত করা যাবে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি। প্রাক ঔপনিবেশিক আমলে কৃষকেরও জমির ওপর দখলি সত্ত্ব ছিল, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের সত্ত্বকে খারিজ করে
তাদের প্রজায় পরিণত করা হয়। আবওয়াব বা বেআইনি কর আদায় করা হতো কৃষকদের থেকে। নানা দিক থেকে চাপে পড়ে কৃষকের অবস্থার অবনমন হতে থাকে। বাস্তবে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে কোম্পানির কর্তৃত্ব ভারতীয় সমাজ ও অর্থনীতিতে দৃঢ় হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদেশের কৃষক প্রবন্ধে আলোচনা করেছিলেন। তিনি এই প্রবন্ধে তুলে ধরেছিলেন কৃষকদের দুর্বিষহ অবস্থার কথা। কিন্তু জমিদারদের ক্ষেত্রেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্বের কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। এই ছিল ঔপনিবেশিক আমলে ভারতবর্ষের বঙ্গদেশের রাজস্ব ব্যবস্থা। বঙ্গদেশ ছাড়াও অন্যান্য জায়গায়ও বিভিন্ন রাজস্ব ব্যবস্থা পরিচালিত হতো। এই রাজস্ব ব্যবস্থাগুলির মধ্যে রায়তওয়ারি বন্দোবস্ত ও মহলওয়ারি বন্দোবস্ত গুরুত্ব পেয়েছিল। তাহলে এখন রায়তওয়ারি বলতে আমরা কি বুঝি? দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে কোম্পানি শাসন প্রতিষ্ঠা হওয়ার পর ভূমি রাজস্ব আদায় শুরু হয়। চিরস্থায়ী বন্দোবস্তের সম্পর্কে কোম্পানির অনেক আধিকারিকের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল। মাদ্রাজ অঞ্চলে বড় মাপের জমিদার বিশেষ ছিল না, ফলে ভূমি রাজস্বের বন্দোবস্ত সরাসরি কৃষকের সঙ্গে করতে হয় ব্রিটিশ কোম্পানিকে। সেই জন্য কৃষক বা রায়তকে জমির মালিক হিসেবে স্বীকার করা হয়েছিল। রায়তওয়ারি বন্দোবস্তের শর্ত ছিল ঠিক সময়ে রায়তকে ভূমি রাজস্ব জমা দিতে হবে। 19 শতকের শুরুর দিকে মাদ্রাজ ও বোম্বাইয়ের কিছু অংশে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করা হয়। এর ফলে ঔপনিবেশিক রাষ্ট্রের অধীনে চলে যেতে থাকে কৃষক সমাজ। কৃষকেরা আসলে ঔপনিবেশিক শাসকের ভাড়াটে চাষি হিসেবে জমিতে চাষের অধিকার পেয়েছিল। রাজস্ব দিতে না পারলে জমি থেকে কৃষকদের উৎখাত করে দেওয়া হতো। রায়তের প্রদত্ত ভূমি রাজস্ব কর নয়, ছিল খাজনা। এই খাজনা ছিল উচ্চ হারের। মোট উৎপাদনের 45 থেকে 55% খাজনা নেওয়া হতো। কোনো কারণে খাজনার হারের রদবদল করা হতো না। এই হলো রায়তওয়ারি বন্দোবস্ত। মহলবাড়ি ব্যবস্থা কি? মহল কথাটির একটা অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি। উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকার ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে মহলবাড়ি বন্দোবস্ত চালু করা হয়েছিল। ঔপনিবেশিক সরকার মহলের জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করেছিল। সেই চুক্তির মধ্যে গোটা গ্রাম সমাজকেই ধরা হয়েছিল। উচ্চ হারে রাজস্ব ধার্য করা হতো এই মহলবাড়ি ব্যবস্থায়। তা মেটাতে ধার শোধ দিতে না পারায় অত্যাচার, এইসবেরই মুখোমুখি হতে হতো কৃষকদের। অর্থাৎ মহলবাড়ি ও রায়তওয়ারি বন্দোবস্তের মধ্যে দিয়ে ভারতবর্ষে ঔপনিবেশিক ব্যবস্থায় রাজস্ব আদায়ের পদ্ধতি নির্ধারিত ছিল। এখন আমরা ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব নিয়ে আলোচনা করব।
শতকের মাঝামাঝি ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানি প্রধানত 3 ধরনের রাজস্ব বন্দোবস্ত চালু করেছিল, যা আমরা আগেই পড়েছি। কি কি? চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় জমিদারদের সঙ্গে, রায়তবাড়ি বন্দোবস্ত করা হয় রায়ত বা চাষির সঙ্গে, এবং মহলবাড়ি বন্দোবস্ত করা হয় গ্রামের সম্প্রদায়ের সঙ্গে। আদতে ব্রিটিশ কোম্পানির মূল উদ্দেশ্য ছিল এই ভারতীয় উপমহাদেশ থেকে যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে কৃষক সমাজের ওপর চাপ পড়ে এবং সেই চাপ ক্রমেই দুর্ভিক্ষ ও দারিদ্র্যে পরিণত হতে থাকে। দেশীয় সমাজ ব্যবস্থায় ঔপনিবেশিক ভূমি রাজস্ব নীতি ও বন্দোবস্তগুলি নানা রকম প্রভাব পড়েছিল। বাংলার গ্রাম সমাজে কৃষকদের নানাভাবে হেনস্থা করার উদাহরণ প্রবল হয়ে উঠেছিল। অক্ষয় কুমার দত্ত পল্লীগ্রামস্থ প্রজাদের দুরবস্থা প্রবন্ধে এর উল্লেখ করেছেন। তাহলে কথা ভাবতেই পারি যে রায়তবাড়ি ও মহলবাড়ি বন্দোবস্তেও কৃষকদের অবস্থা খুব একটা ভালো ছিল না। তার উপর ঔপনিবেশিক প্রশাসন শোষকের ভূমিকা নিয়েছিল। এছাড়াও জমিদার, মহাজন ও ব্যবসায়ীরাও গ্রামগুলিতে নিজেদের ক্ষমতা কায়েম করতে থাকে। নতুন ব্যবসায়ী, মহাজন ও শহুরে পেশার মানুষেরা গ্রামে জমিদারি কিনে নিয়েছিল এবং এদের কাছে জমি ও কৃষির উন্নতি তথা কৃষকের ভালো মন্দ নিয়ে বিশেষ ভাবনা চিন্তা ছিল না। শুধু ঔপনিবেশিক আমলে এই রাজস্ব ব্যবস্থার মধ্যে দিয়েই কৃষক বা সমাজের এই অবস্থা পরিণত হয়েছিল তা নয়। ওই সময় কৃষির বাণিজ্যিকীকরণ রূপায়ণ ঘটেছিল। এর মধ্যে দিয়েও ভারতের অর্থনৈতিক অবস্থা একটি চরিত্র আমরা দেখতে পাব। কি হয়েছিল? ভারতীয় অর্থনীতির আরেকটি দিক ছিল কৃষির বাণিজ্যিকীকরণ। বাণিজ্যের কাজের প্রয়োজনে চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকের ওপর জোর দিয়েছিল ঔপনিবেশিক সরকার। রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কি বলা হতো? অর্থনীতির আধুনিকীকরণ। তাহলে অর্থনীতির আধুনিকীকরণ বলতে আমরা কি বুঝি? রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণ প্রক্রিয়া। এছাড়া কৃষিজ উৎপাদন ব্যবস্থায় উন্নতি ঘটাবার জন্য ঔপনিবেশিক সরকারের তরফে বিশেষ উদ্যোগ ছিল না। সেচ ব্যবস্থার জন্য খাল খননের বদলে জমির খাজনার হার বাড়িয়ে নেওয়ার সুযোগ নিয়েছিল ঔপনিবেশিক প্রশাসন। সরকারি সেচ ব্যবস্থা সুবিধা দেওয়ার জন্য কৃষকদের থেকে প্রচুর পরিমাণে কর ধার্য করেছিল। এর ফলে কৃষকদের অবস্থা আরও দুর্দশায় পরিণত হয়। এজন্য জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে তাল মিলিয়ে খাদ্যশস্য উৎপাদন বাড়েনি। ফলে ঔপনিবেশিক ভারতে দুর্ভিক্ষ ছিল ঘটমান বর্তমান। কৃষির বাণিজ্যিকীকরণের ফলে ভারতীয় কৃষক সমাজে পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়েছিল। মূলধন জোগাড় করা ও বাজারের চাহিদা মতো কৃষিজ ফসল উৎপাদনের বিষয়গুলি এর সঙ্গে জড়িত ছিল। এক্ষেত্রে মূলধন বিনিয়োগকারী বেশিরভাগ মুনাফা করতেন। সাধারণ কৃষকেরা বঞ্চিত হতেন এই মুনাফা লাভের থেকে। পূর্ব ভারতে নীল চাষকে কেন্দ্র করে ব্রিটিশ কোম্পানি
প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিল। 1788 খ্রিস্টাব্দে কোম্পানি 10 জন নীলকরকে চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিলেন, কিন্তু 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের কোনো অধিকার ছিল না। সেই কারণে নীলকরেরা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে। অবশ্য তাতে কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বাধ্য করা হতো নীল চাষ করতে। নীলের চাষ পুরোটাই করা হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে। নীলের চাষ করার জন্য দমন পীড়ন করা শুরু হয় চাষিদের উপরে। তার ফলেই বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল 1859-60 খ্রিস্টাব্দে। ভারতীয় কৃষক সমাজের ওপর কৃষির বাণিজ্যিকীকরণের প্রভাব ছিল নেতিবাচক। বাস্তবে কৃষির উন্নতির বেশিরভাগ সুযোগ সুবিধাটাই আর্থিকভাবে শক্তিশালী কৃষিজীবীরা লাভ করেছিল। কৃষকের অবশ্য এর ফলে কোনো লাভই হয়নি। মধ্যপ্রদেশের রাজস্ব সংক্রান্ত একটি প্রশাসনিক প্রতিবেদন থেকে জানা যায় যে অতিরিক্ত ঋণের ভারে কৃষকরা প্রায়ই দাসে পরিণত হয়েছিল। বাংলায় অনেক কৃষক জমি হারিয়ে ভাগচাষি বা বর্গাদারে পরিণত হন। 1905 খ্রিস্টাব্দে ভারতে রেলপথ বসানোর জন্য প্রায় 360 কোটি টাকা খরচ করেছিল ব্রিটিশ প্রশাসন। জলসেচের কাজে খরচ করা হয়েছিল মাত্র 50 কোটি টাকারও কম। জলসেচের উন্নতিতে ভারতের বেশি মানুষ লাভবান হতো, কিন্তু ইংরেজরা সেদিকে গুরুত্ব দেয়নি। কৃষির বাণিজ্যিকীকরণের নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিল। এই সময় আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয় এবং এর ফলে কার্পাস তুলোর চাহিদা বাড়ে। কিন্তু কিছুদিন পরে 1870 খ্রিস্টাব্দে আমেরিকায় গৃহযুদ্ধ থেমে যায়। সেই সময় দেখা যায় দক্ষিণ ভারতে তুলোর চাষের ক্ষেত্রে তুলার দাম অনেক কমে যায়। এর ফলে রাজস্বের চাপ পড়েছিল কৃষকের ওপর। এছাড়াও খরা ও অজন্মার ফলে কৃষক সমাজ চূড়ান্ত দুর্দশার মুখে পড়েছিল। সেই দুর্দশার সুযোগ নিয়েছিল স্থানীয় শাহুকার মহাজনেরা। শাহুকারদের আক্রমণ করে তাদের দখলে থাকা কাগজপত্রগুলি পুড়িয়ে দেয় বিদ্রোহী চাষিরা। আহমেদনগর ও পুনায় বিদ্রোহ তীব্র আকার নিয়েছিল। 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা এই বিদ্রোহকে ঔপনিবেশিক প্রশাসন দাক্ষিণাত্যের হাঙ্গামা নাম দিয়েছিল। এই সময় ঔপনিবেশিক সরকার কৃষকদের জন্য 1879 খ্রিস্টাব্দে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট উপনিবেশ প্রশাসন জারি করেছিল কৃষকদের জন্য। আজকে এই পর্যন্তই তোমাদের আলোচনা করে দিলাম। এবার তোমাদের কতগুলি প্রশ্ন বলবো, যেগুলির উত্তর তোমরা খাতায় লিখবে। স্কুল খোলার পর আমরা এই প্রশ্নের উত্তর আলোচনা করব ও দেখব। এবার প্রশ্নগুলো বলি। কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। 2 নম্বর, রায়তবাড়ি ও মহলবাড়ি ব্যবস্থা বলতে কী বোঝো? 3 নম্বর, ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করো। 4 নম্বর, ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতবর্ষের কৃষি ব্যবস্থার উন্নতি হয়েছিল কি? আলোচনা করো। 5 নম্বর, কৃষক সমাজে বাণিজ্যিকীকরণের কী প্রভাব পড়েছিল? এই প্রশ্নগুলির উত্তর লিখবে এবং যে অংশটুকুনি পড়ানো হলো বাড়িতে তোমরা ভালো করে পড়বে। টুকরো কথা
থেকে যেমন টিকা আসে তেমন ছোট প্রশ্নও আসে, তাই টুকরো কথা খুব মনোযোগ দিয়ে পড়বে। এই অংশটুকুনি ভালো করে পড়ে রাখবে, তাহলে পরের দিন যে অংশটা আলোচনা করব সেটা বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। আজ এখানেই আমার পড়ানোটা শেষ করলাম।